আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। গতকাল আমরা সিম্পল থেকে কমপ্লেক্সের 5টি রুলস পড়িয়েছিলাম। আমরা আজ বাকি রুলসগুলো পড়ব, যাতে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং একাডেমিক পরীক্ষায় সেগুলো কমপ্লিটলি আনসার করতে পারো। ওকে, চলো এবার আমরা ক্লাসে ফিরি। আমরা 5 নং নিয়ম থেকে আবারও একটা এক্সাম্পল মেনশন করি। 5 নাম্বার, সিম্পল টু কমপ্লেক্স। সিম্পল টু কমপ্লেক্স 5 নম্বর নিয়মটা ছিল, সিম্পল সেন্টেন্সটি অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত হলে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত হলে আমরা কিভাবে কমপ্লেক্স করব? প্রথমে নাউন দিয়ে একটি ক্লজ মানে পার্টস অফ সেন্টেন্স লিখব, তারপর হু অথবা হুইচ যোগ করে অ্যাডজেক্টিভ দিয়ে আরেকটি ক্লজ লিখব। যেমন, আচ্ছা আমরা নিয়মটা লিখি। প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ নাউন প্লাস হু, ব্যক্তি হলে হু অথবা হুইচ প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আমরা উদাহরণ হিসেবে মেনশন করতে পারি একটা এক্সাম্পল, যেমন ঢাকা is an overpopulated city. ঢাকা ইজ অ্যান ওভারপপুলেটেড সিটি। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কোন নিয়মের ভিতর পড়েছে? এটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত। তখন সেটাকে কমপ্লেক্স করার জন্য আমাদেরকে প্রথমেই সাবজেক্ট যা আছে তা, ভার্ব যে ভার্ব আছে সেটাই দিতে হবে, প্লাস নাউনটা নিয়ে আসতে হবে। এর আগে এনটা এ হয়ে যাবে, ঢাকা ইজ এ সিটি। সাবজেক্ট যা আছে তাই, ভার্ব যা আছে তাই, এনটা এ হয়ে যাবে, তারপর নাউন সিটি, তারপর হু অথবা হুইচ, কিন্তু এখানে হুইচ হবে যেহেতু ঢাকা এটা স্থানকে নির্দেশ করেছে। হুইচ, তারপর ভার্ব, এখানে যে ভার্ব আছে সেই ভার্বটাই আমরা সাধারণ বসাবো, ইজ overpopulated. ঢাকা ইজ অ্যান ওভারপপুলেটেড সিটি, এটাকে কমপ্লেক্স করলে হবে ঢাকা ইজ এ সিটি, ঢাকা ইজ আ সিটি হুইচ ইজ ওভারপপুলেটেড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আরও একটা উদাহরণ করি এই নিয়ম থেকে। খুবই সহজ, একটু অ্যাটেনশন প্রয়োজন। ওয়ার ইজ আ গ্রেট কার্স ফর আস। অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই সেন্টেন্সটিও, এই সিম্পল সেন্টেন্সটিও অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত। তখন আমরা সেম আগেরটার মতো নাউন দিয়ে একটি ক্লোজ লিখব, এরপর হু অথবা হুইচ দেব, তারপর অ্যাডজেক্টিভ দিয়ে আরেকটা ক্লোজ লিখব। যেমন ওয়ার ইজ এ কার্স ফর আস, তারপর হবে কি হুইচ ইজ গ্রেট। আশা করি তোমরা এক্সাম্পলটা বুঝতে পেরেছ, নিয়মটাও বুঝতে পেরেছ। এখানে হুইচ কেন দিলাম? এটা স্থানবাচক, ব্যক্তিবাচক না। যদি ব্যক্তিবাচক সাবজেক্ট হতো তাহলে হু দেওয়া যেত। থ্যাংক ইউ ভেরি মাচ।
এখন আমরা পরের নিয়ম নিয়ে কথা বলবো। রুল 6, সিম্পল সেন্টেন্সটি যদি জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়, যেমন ওয়েস্টিং টাইম, হি fails in the exam, এটাও সিম্পল সেন্টেন্স। এটা কি যুক্ত? বার প্লাস আইএনজি যুক্ত। শুরুতেই বার প্লাস আইএনজি, সেটা হতে পারে জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল, এদের ফাংশন অনুসারে কখনো জিরান্ড কখনো প্রেজেন্ট পার্টিসিপল। যাই হোক, প্রথমে আমরা আইএনজি উঠিয়ে দিব। উঠিয়ে কি করব? কমপ্লেক্স করার জন্য সিন্স অথবা এজ অথবা সিন্স এস অথবা হোয়েন, এই তিনটির যে কোনো একটি সাবঅর্ডিনেট কনজাংশন শুরুতে লিখব। সিন্স লিখলে হবে, এজ লিখলে হবে, হোয়েন লিখলে হবে। লিখলাম সিন্স, তারপর দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হি, তারপর এই যে ভার্ব, এই ভার্বটাকে এখানে লিখতে হবে। কোন ফর্মে লিখব তা নির্ভর করবে দ্বিতীয় ক্লজের ভার্বের উপর। এটা প্রেজেন্ট টেন্স থাকলে এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট টেন্স থাকলে এটা ফার্স্ট ফর্ম। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স হবে। সিন্স হি ওয়েস্ট, এটা এস হয়ে যাবে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। সিন্স হি ওয়েস্ট টাইম, পরে বাকি অংশ কোনো পরিবর্তন হবে না। হি ফেলস ইন দ্য এক্সাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবার রিপিট করছি। সিম্পল সেন্টেন্সটি জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হলে আইএনজি উঠে যাবে। প্রথমে সিন্স অথবা এস অথবা হোয়েন, কোনো একই তিনটার একটা বসবে। তারপর দ্বিতীয় ক্লজের সাবজেক্ট, তারপর ভার্ব বসবে দ্বিতীয় ক্লজের টেন্স অনুসারে, প্লাস বাকি অংশ। ওকে, এখন আমরা নাম্বার 7 এ আসি। সিম্পলটাকে কমপ্লেক্স করার 7 নম্বর নিয়ম। সেন্টেন্সটির মাঝখানে যদি জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল থাকে তখন কিভাবে করব এদিকে লক্ষ্য করো। পিপল লিভিং beside the river suffer much. It is a simple sentence because here is only a subject and only a finite verb. ওকে, আমরা অন্য সময় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ডেফিনেশন অন্য এক সময় পড়ব, যাতে আমরা এই সেন্টেন্সটাকে আরও ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, এই যে সিম্পল সেন্টেন্সটা মাঝখানে বার প্লাস আইএনজি আছে, তখন অত্যন্ত সহজভাবে আমরা করতে পারি। এই আইএনজিটা উঠে যাবে, উঠে ভার্বটা বসবে এবং এর আগে, ভার্বের আগে হু অথবা হুইচ, সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে এই ভার্বের আগে হু বসবে, আর যদি বস্তুবাচক হয় তখন হুইচ বসবে। যেহেতু পিপল ব্যক্তিবাচক সাবজেক্ট, তাহলে লিভের আগে হু হবে, আর বাকি সব ঠিক থাকবে। সাবজেক্ট যা আছে সেটাই বসাইলাম, এরপরে যা আছে সব ওকে, সব হুবহু বসিয়ে দিব। দ্য রিভার সাফার মাচ। তবে হ্যাঁ, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা বসালাম, কোনো সময় ভার্বের পাস্ট ফর্ম হতে পারে, সেটা নির্ভর করবে দ্বিতীয় ক্লোজের যে ভার্ব আছে, মেইন ভার্ব, ওই ভার্বের টেন্সের উপর। এটা প্রেজেন্ট ফর্ম থাকলে এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম থাকলে এটা পাস্ট ফর্ম।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবার বলছি, মাঝখানে বার প্লাস আইএনজি থাকলে আইএনজি উঠে বারটা বসবে এবং এর আগে বার্বের আগে হু অথবা হুইচ, হু অথবা হুইচ। ব্যক্তিবাচক হলে হু, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে হু, বস্তুবাচক হলে হুইচ বসবে। হয়ে গেল। এখন আমরা 2 নম্বর আরেকটা উদাহরণ নিয়ে কথা বলি। Students wasting time can't shine in life, can't shine. Students wasting time can't shine. তাহলে এখানেও আইএনজিটা উঠিয়ে আমরা বার্বটা বসাবো প্রথমেই, তারপর আমরা দেখব এই সাবজেক্টটা ব্যক্তিবাচক তাই হু বসবে, আর যদি বস্তুবাচক হতো তাহলে হুইচ বসতো। সাবজেক্টটা ঠিক থাকবে আর বাকি অংশ যা আছে তাই বসে যাবে। টাইম কান্ট শাইন, এখানে বার্বের সাথে এস বাই এস হবে না। কেন? সাবজেক্টটা হচ্ছে স্টুডেন্টস, এটা থার্ড পারসন প্লুরাল, অতএব বার্বের সাথে এস বাই এস হবে না। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা পড়ব 8 নম্বর রুলস। 8, সিম্পল সেন্টেন্সটি যদি ঋতু অথবা সময়ের আগে এট অথবা ইন অথবা ডিউরিং থাকে তখন কি করব? উদাহরণটার দিকে লক্ষ্য করো। ইট রেইনস হ্যাভিলি ডিউরিং দ্য monsoon. Simple sentence. It rains heavily during monsoon. সেন্টেন্সটা কি যুক্ত? ঋতু, এর আগে ডিউরিং আছে। সময় অথবা ঋতু, ছোট সময়, এর আগে ডিউরিং, ইন অথবা এর যদি থাকে, এই ডিউরিং এর জায়গায় শুধু ইট ইজ অথবা ওয়াজ। এই ভার্বটা যখন প্রেজেন্ট ফর্ম হবে তখন হবে ইজ, ইট ইজ, হোয়েন ইট ইজ, হোয়েন ইট ইজ। আবার লিখছি, লেখাটা একটু ক্লামজি হয়ে গিয়েছে। ডিউরিং উঠে গিয়ে হোয়েন ইট ইজ অথবা ওয়াজ, ইজ অথবা ওয়াজ, এটা প্রেজেন্ট টেন্স তাই ইজ হবে, আর বাকি সব ঠিক থাকবে। তাহলে কি এই ডিউরিংয়ের পরিবর্তে এইটুকু লিখলাম, এর আগের অংশটুকু ঠিক থাকবে। ইট রেইনস হ্যাভিলি হোয়েন ইট ইজ দ্য মনসুন। কমপ্লেক্স হয়ে গেল। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি। দ্য কাকু sings in the spring. এটাও ঋতু দিয়ে উদাহরণ দিয়ে দিলাম। এই উদাহরণগুলো বারবার দিচ্ছি কারণ এগুলো এক্সামে বিভিন্ন একাডেমিক এক্সামিনেশনে এগুলো আসে, তাই এই এক্সাম্পলগুলোই বারবার ব্যবহার করা হচ্ছে। দ্য কাকু সিংস ইন দ্য স্প্রিং, সেম, ইনের পরিবর্তে হোয়েন ইট ইজ অথবা হোয়েন ইট ওয়াজ হবে, যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম তাই হোয়েন ইট ইজ হবে, হোয়েন ইট ইজ। আর বাকি দ্য স্প্রিং ঠিক বসে যাবে, এর ইনের আগের অংশটাও এখানে বসে যাবে। তাহলে কি হলো? দ্য কাকু সিংস হোয়েন ইট ইজ দ্য স্প্রিং। হয়ে গেল। আরও একটা উদাহরণ কি দিব? দেই।
আরেকটা উদাহরণ দেই, বিষয়টা আরও ক্লিয়ার হবে। I read the Quran in the morning. সেম, সময়ের আগে ইন আছে, তখন কি হবে? ইন উঠেই গিয়ে হোয়েন ইট ইজ অথবা ইট ওয়াজ হবে। ইনের পরিবর্তে হোয়েন ইট ইজ, ইনের পরের অংশ ঠিক থাকবে, ইনের আগের অংশও ঠিক থাকবে। তাহলে হয়ে গেল আই রিড দ্য কোরআন ইন দ্য মর্নিং। সিম্পল, এর কমপ্লেক্স হবে আই রিড দ্য কোরআন হোয়েন ইট ইজ দ্য মর্নিং। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। এরপর আমরা নাম্বার 9 পড়ব। 9 নম্বর নিয়মটা হচ্ছে কি, এট দ্য এজ অফ থাকলে, সিম্পল সেন্টেন্সটিতে এট দ্য এজ অফ থাকলে, এট দ্য এজ অফ এর পরিবর্তে হোয়েন হি ওয়াজ অথবা হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ বসবে। আই লস্ট মাই ফাদার এট দ্য এজ অফ 10। সেম, এট দ্য এজ অফ উঠেই যাবে, উঠে হোয়েন সাবজেক্ট যা আছে হোয়েন আই ওয়াজ বসবে, আর বাকি অংশ ঠিক থাকবে। আই লস্ট মাই ফাদার এট দ্য এজের পরিবর্তে হবে হোয়েন আই ওয়াজ 10। হয়ে গেল কমপ্লেক্স। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর আমরা 10 নম্বর নিয়ম কথা বলবো। নাম্বার 10, এট দ্য টাইম অফ যদি থাকে, সিম্পল সেন্টেন্সটি যদি এট দ্য টাইম অফ অথবা হয়াল থাকে, এট দ্য টাইম অফ অর্থ হলো সময়ে, এট দ্য টাইম অফ অথবা হয়াল থাকলে, হয়াল প্লাস বার প্লাস আইএনজি থাকলে, হয়াল প্লাস বার প্লাস আইএনজি থাকলে, সিম্পল সেন্টেন্সটিতে এট দ্য টাইম অফ অথবা হয়াল প্লাস বার প্লাস আইএনজি থাকলে কি হবে? একটা উদাহরণ দেই। হি কল্ড মি এট দ্য টাইম অফ মাই স্লিপিং। হি কল্ড মি এট দ্য টাইম অফ মাই স্লিপিং। সিম্পল সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স করলে এট দ্য টাইম অফ উঠে যাবে, উঠে কি হবে? এট দ্য টাইম অফ এর পরে একটা পজেসিভ প্রোনাউন আছে মাই, তাহলে আই হবে। আর যদি এটা না থাকতো হি দেওয়া যেত। আচ্ছা যাক, আমরা লিখি হি কল্ড মি হোয়েন, এট দ্য টাইম অফ অথবা হয়ালের পরিবর্তে হবে হোয়েন। তারপর সাবজেক্ট কি হবে? মাই, এটা পজিটিভ প্রোনাউন, এর সাবজেক্টিভ হচ্ছে আই। তারপর পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ স্লিপিং, অর্থাৎ এট দ্য টাইম অফ উঠে যাবে, উঠে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ হবে। সাবজেক্টটা হতে পারে এখানে যদি কোনো পজিটিভ প্রোনাউন থাকে সেই পজিটিভ প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, আর যদি না থাকে তাহলে এই সাবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। আরেকটা উদাহরণ দিই বিষয়টা ক্লিয়ার করার জন্য। I met Rana at the time of walking. Same, at the time of উঠে যাবে, উঠে কি হবে?
হোয়েন আমরা লিখতে পারি হোয়েনের পরে সাবজেক্ট হিসেবে আই দিব, হোয়েনের পর সাবজেক্ট হিসেবে আই দিব, আই হোয়েন আই, তারপর ওয়াজ, বাকি অংশ ঠিক থাকবে। অ্যাট দ্য টাইমের পরিবর্তে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস হবে। এর আগের অংশটাও ঠিক থাকবে, আই মেট রানা। আশা করেছি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা নাম্বার 11 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি নিয়ে কথা বলবো, যে নিয়মটি থেকে পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে। 11 নাম্বার নিয়মটা হচ্ছে, কোনো অবজেক্ট যখন সাবজেক্টকে মডিফাই করে, কোনো অবজেক্ট যখন সাবজেক্টকে মডিফাই করে, একটা উদাহরণ আমরা লিখে নেই, হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ। আমরা সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি, এই যে সাবজেক্ট, এটা অবজেক্ট, এই অবজেক্টটা এই সাবজেক্টকে মডিফাই করছে। অন্য কথায় আমরা আবার অন্যভাবে বলতে পারি, যখন কোনো সেন্টেন্সে লিঙ্কিং ভার্ব থাকবে। আবার আমরা অন্যভাবেও বলতে পারি, যখন কোনো সেন্টেন্সে উপরের নিয়মগুলো অর্থাৎ ইতিপূর্বের নিয়মগুলো প্রযোজ্য হবে না, তখন অত্যন্ত সহজভাবে এটা করা যাবে, ও খুব সহজে এটা করা যায়। সেটা কি, আমরা ইট ইজ যোগ করব, ইট ইজ, তারপর এখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট, ইট ইজ প্লাস সাবজেক্ট প্লাস হু অথবা হুইচ প্লাস বাকি অংশ। প্রথমে কি, ইট ইজ, তারপরে যে সাবজেক্টের এখানে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটা বসাবো, তারপর সাবজেক্ট ব্যক্তিবাচক হলে হু, ব্যক্তিবাচক না হলে হুইচ প্লাস বাকি অংশ। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি হেলথ, এই সেন্টেন্সটাকে আমরা করি ইট ইজ হেলথ। তা এটা যেহেতু হেলথটা কি বস্তুবাচক শব্দ, ইট ইজ হেলথ হবে হুইচ, তারপর এই ভার্বটা আবার বসাতে হবে, হুইচ ইজ ওয়েলথ। ইট ইজ হেলথ প্লাস ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, অর্থাৎ সাবজেক্ট প্রথমে ইট ইজ প্লাস সাবজেক্ট প্লাস হু অথবা হুইচ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস বাকি অংশ। এখানে আমরা ভার্বটা লিখলে আরও সহজ হয়, ভার্ব প্লাস বাকি অংশ। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ করি, দুইটা উদাহরণ করি, যেহেতু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়মটা থেকে বিভিন্ন একাডেমিক পরীক্ষায় এবং কম্পিটিটিভ অ্যাডমিশন টেস্ট, জব ইন্টারভিউ এগুলোতে আসে। অতএব এই নিয়মটা আমাদের ভালো করে কম্প্রিহেন্ড করতে হবে। নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, এটাও সেম। কী হবে, ইট ইজ যোগ করতে হবে, তারপর সাবজেক্ট, ইট ইজ নলেজ, তারপর হুইচ, তারপর কি ভার্ব ইজ পাওয়ার। আমি আবার বলছি, নলেজ ইজ পাওয়ার, এটা উপরে কোনো নিয়মটাই এখানে প্রযোজ্য হয় না, ইতিপূর্বে আলোচনা করা নিয়মগুলো একটাও প্রযোজ্য হয় না। তখন এটি যোগ করতে হবে প্লাস সাবজেক্ট, উল্লেখিত সাবজেক্ট প্লাস হু অথবা হুইচ প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, হয়ে গেল কমপ্লেক্স। আমরা আরেকটা উদাহরণ নিয়ে কথা বলি, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম। corrupt man can do anything against morality. A corrupt man can do anything against morality.
এটা অন্য নিয়মেও করা যায়, কিন্তু ইট ইজ দিয়ে করলে এটা সহজেই হয়। তাহলে আমরা ইট ইজ দিয়ে করি। ইট ইজ, তারপর সাবজেক্ট কোনটা? এই যে একটা ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব বা মডাল ভার্ব, এর আগের সবটুকু সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো ভার্বের আগের অংশ সাবজেক্ট। ইট ইজ এ করাপ্টেড ম্যান, করাপ্ট ম্যান, করাপ্ট এবং করাপ্টেড একই কথা। ইট ইজ এ করাপ্ট ম্যান, তারপর এটা যেহেতু ব্যক্তিবাচক শব্দ মানুষ, তাই হু হবে, তারপর বাকি অংশ হু, বাকি যা আছে সব বসে যাবে। হু ক্যান ডু এনিথিং প্লাস বাকি অংশ, এনিথিং প্লাস বাকি অংশ। তাহলে আমরা কি বসালাম? প্রথমে ইট ইজ, তারপর সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? ক্যান হচ্ছে মডাল, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি, এর আগের সবটুকু সাবজেক্ট বসালাম। তারপর হু, কেন? এটা যেহেতু ব্যক্তিবাচক শব্দ তাই হু, ব্যক্তিবাচক না হলে হুইজ বসাতাম, প্লাস বাকি অংশ। আচ্ছা, হয়ে গেল। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে এতক্ষণ থাকার জন্য। আরও কিছু নিয়ম যদি থাকে, আরও কিছু নিয়ম আছে হয়তো, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। Thank you very much for staying me for this long time.